লেকের ভেতরে একজন যুবতী মেয়ের লাশ পাওয়া যায়। পুলিশ তদন্তে জানা যায় মেয়েটি ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তো আত্মহত্যা দেখিয়ে কেসটা ক্লোজ করে দেওয়া হয়। এর কয়েক মাস পরে একজন সাধারণ ছেলে আবিষ্কার করে মেয়েটি আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছে। ব্যাস, মিডিয়ার চাপ সামলাতে পুলিশ নিজেদের তদন্তের রিপোর্ট সঠিক প্রমাণ করতে উঠে পড়ে লাগে। একদিকে পুলিশের হাজারো বাধা, অন্যদিকে ক্ষমতার সীমাবদ্ধতা। এসব কিছুকে পেরিয়ে কি এই কেসের রহস্য উন্মোচন করা সম্ভব হবে? জানতে হলে আসুন শুনে আসি মালায়ালাম সিনেমা আনন্দ শ্রীবালার এক্সপ্লেনেশন। মে 26, 2013 সাল। বৃষ্টিমুখর রাতে এর্নাকুলামে উইমেন পুলিশ স্টেশনে আসে দুজন মধ্যবয়স্ক দম্পতি এবং একজন হোস্টেলের ওয়ার্ডেন। তাদের চোখে মুখে টেনশনের অস্থিরতা। তাদের মেয়ে মেরিন জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেরিন একটা ইউনিভার্সিটির ল বিভাগে পড়াশোনা করে। নর্মালি সে সন্ধ্যাতেই হোস্টেলে ফিরে যায়, কিন্তু আজকে সে হোস্টেলে ফেরেনি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তাই হোস্টেলের ওয়ার্ডেনকে সাথে করে তারা থানায় মিসিং কমপ্লেন লেখাতে আসে। কিন্তু উইমেন থানায় কেসটা নেওয়া হয় না, কারণ মেরিনের হোস্টেলটা নর্থ থানার আন্ডারে পড়ে। তাই মেরিনের বাবা মাকে নর্থ থানায় পাঠিয়ে দেওয়া হয়। নর্থ থানায় গেলে তারা জানায় হোস্টেলটা নর্থের যে জায়গায় রয়েছে সেটা সেন্ট্রাল থানার আন্ডারে পড়ে। তাই তাদেরকে আবারও সেন্ট্রাল থানায় পাঠিয়ে দেওয়া হয়। এবার তারা সেন্ট্রাল থানায় গিয়ে সিআই বেনি আব্রাহামকে ঘটনা খুলে বলে। বেনি আব্রাহাম মেরিনের বাবা মার কাছ থেকে তার ফটো এবং ডিটেলস নিয়ে এসআইকে নির্দেশ দেয় সে যেন মিসিং রিপোর্ট লিখে নেয় আর সব থানায় ফটো এবং ডিটেলস পাঠিয়ে অ্যালার্ট করে দেয়। পাশাপাশি যেন সে হাসপাতালগুলোতেও খোঁজ নেয়। বেনি আব্রাহাম মেরিনের বাবা মাকে ভরসা দিয়ে বলে হয়তো মেরিনের ফোনের চার্জ শেষ আর বৃষ্টির মাঝে হয়তো সে কোথাও আটকে পড়েছে। রাতটা পার হলে সে নিশ্চিত ফিরে আসবে। এই বলে অফিসার বেনি আব্রাহাম বেরিয়ে যায়। তো এরপরে সবগুলো থানা এবং ট্রাফিকে মেরিনের ডিটেলস দিয়ে অ্যালার্ট করে দেওয়া হয়। কিন্তু অফিসার বেনি আব্রাহামের মিথ্যা সান্ত্বনা কোনো কাজে লাগে না। পরের দিন সকালে লেকের ভেতরে শ্যাওলায় জড়ানো মেরিনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ তদন্তের পরে মেরিনের প্রেমিক রনিকে গ্রেফতার করে। পুলিশ জানায় মেরিন আর রনির রিলেশন ছিল। রিলেশনে ঝামেলা হওয়ায় মেরিন আত্মহত্যা করেছে, আর এই আত্মহত্যার প্ররোচনাদাতা হিসেবে রনিকে গ্রেফতার করা হয়েছে। তো পুলিশ আত্মহত্যা হিসেবে ধরে নিয়ে মেরিনের কেসটাকে বন্ধ করে দেয়। এরপরও মেরিনের মৃত্যু নিয়ে জনমনে আরও কিছুদিন তৎপরতা চলে, কিন্তু তারপরে মেরিন সবার স্মৃতি থেকে হারিয়ে যায়। এর কয়েক মাস কেটে যাবার পরে শ্রী নামের এক সাংবাদিক ইনডিরেক্টলি মেরিনের কেসটা আবারও তুলে আনে। যদিও শ্রী এটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল যে কোচিতে গত 1 বছরে 14 জন ছাত্রীর আত্মহত্যার কেসের রেকর্ড পাওয়া গেছে, আর কেরালায় এরকম কেস প্রায় 54টা ঘটেছে। তো সেই কেসের মধ্যেই মূলত শ্রী মেরিনের কেসটাকে খুঁজে পায়। তার কাছে মেরিনের কেসটা একটু ব্যতিক্রম লাগছিল, কারণ পুলিশ তদন্তের রিপোর্টে লিখেছে মেরিন ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। আবার এই কেসের জন্য তারা মেরিনের প্রেমিক রনিকে গ্রেফতার করেছিল। কিছুদিন তাকে রিমান্ডেও রাখা হয়। এরপরে পরিস্থিতি শান্ত হবার পরে তাকে ছেড়ে দেওয়া হয়, আর সেই ছেলেটা এখন ট্যাক্সি চালায়। এদিকে মেরিনের বাবা মা এখনও আদালতে চক্কর কেটে বেড়াচ্ছে, কারণ তাদের ধারণা মেরিনকে হত্যা করা হয়েছিল। কিন্তু আদালত বা পুলিশ কেউই তাদেরকে পাত্তা দিচ্ছে না। এই জন্যই শ্রীয়ে মনে হচ্ছে এই কেসটার মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাই এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য সে বসের কাছে পারমিশন চায়, কারণ এই কেসটা নিয়ে তারা যদি নিউজ করে আর পুলিশের তদন্তকে ভুল প্রমাণ করতে পারে তাহলে তাদের চ্যানেল অনেক পাবলিক সিম্প্যাথি পেয়ে যাবে। বসও শ্রীকে পারমিশন দিয়ে দেয়। শ্রী এই কেসের ইনভেস্টিগেশনের জন্য আনন্দ শ্রীবালা নামের একজনকে হায়ার করার কথা ভাবে। আনন্দের জীবনের একমাত্র লক্ষ্য হলো একজন বড় পুলিশ অফিসার হওয়া, কারণ তার মা একজন পুলিশ কনস্টেবল ছিলেন। মূলত মায়ের কাছ থেকে সে পুলিশ হবার অনুপ্রেরণা পেয়েছিল। যাই হোক, আনন্দ এখনও চাকরি বাকরি জোগাড় করে উঠতে পারেনি। পুলিশ হবার স্বপ্ন নিয়ে সে মাঝে মধ্যেই পুলিশের ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ডস ব্যুরো বা ডিসিআরবিতে যায় আর বিভিন্ন কেসের ফাইলগুলো পড়ে অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করে। ডিসিআরবির দায়িত্বে থাকা অফিসার আইজ্যাক আনন্দকে বেশ স্নেহ করে। তাছাড়া আনন্দের মা যেহেতু খুবই রেপুটেটেড হেড কনস্টেবল ছিল, তাই আনন্দ মায়ের পরিচয়ে সবার কাছে বেশ সমীহ পেত। এই জন্য রেকর্ডসের অ্যাক্সেস পেতে তার সমস্যা হয় না। তাছাড়া আইজ্যাকও বিভিন্ন সময়ে আনন্দকে দিয়ে বিভিন্ন কেসের দরকারি ধুলো জমে যাওয়া ফাইলগুলো খুঁজিয়ে নেয়, ফলে তারও কাজে সুবিধা হয়। তাই আইজ্যাকও আনন্দকে কখনো ফাইলপত্র ঘাঁটতে বাধা দেয় না। তো আজকেও আনন্দ আইজ্যাককে কিছু জরুরি ফাইল বের করে দিয়ে একটা আইটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। পুলিশের চাকরি না পাওয়া পর্যন্ত অন্তত জীবন জীবিকার জন্য কিছু একটা তো করতেই হবে। সেই তাগিদে আনন্দ ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউতে গ্রুপ ডিসকাশন চলছিল, মানে গ্রুপ ইন্টারভিউ নেওয়া হচ্ছিল আর কি। সেখানে বিভিন্ন টপিকে সব ক্যান্ডিডেটকে ডিসকাশন করতে বলা হচ্ছিল।
প্রথমে তো আনন্দ বেশ কনফিডেন্সের সাথেই উত্তর দিচ্ছিল, কিন্তু হঠাৎ তাকে মায়ের ব্যাপারে প্রশ্ন করাতে সে প্যানিক হয়ে যায় আর অস্থিরতা শুরু হয়ে যায়। আসলে আনন্দ নিজের মাকে নিয়ে অবসেসড। প্রায় 15 বছর আগে আনন্দের যখন 12 বছর বয়স, তখন সে নিজের চোখে মাকে খুন হতে দেখেছিল। সেই থেকে সে নিজের মাকে সব জায়গায় হ্যালোসিনেট করতে থাকে। মায়ের ব্যাপারে কোনো কথা উঠলেই তার কল্পনায় নিজের মা জেগে ওঠে। তখন সে নিজের পাশেই মাকে দেখতে পায়, এমনকি সবার সামনেই সে মায়ের সাথে কথা বলা শুরু করে। আজকেও তার একই পরিস্থিতি হয়। সে শব্দ করে মায়ের সাথে কথা বলে এবং জানায় সে কনফিডেন্স হারিয়ে ফেলেছে। তখন আনন্দের কল্পনায় মা তাকে অনুপ্রেরণা দেয়। মায়ের অনুপ্রেরণা পেয়ে আনন্দ আবারও কনফিডেন্স ফিরে পায় এবং প্রশ্নের উত্তর দেয়। কিন্তু ইন্টারভিউয়ার এবং বাকি ক্যান্ডিডেটেরা বুঝে যায় আনন্দের মাথায় সমস্যা আছে, এই জন্য তার চাকরিটাও আর হয় না। তো হতাশ হয়ে আনন্দ একটা বারে ফিরে আসে। সেখানে আইজ্যাক এবং শ্রীও উপস্থিত ছিল। দুজনেই আনন্দকে সিম্পেথি দেওয়ার চেষ্টা করে। আনন্দ আর শ্রীয়ের অনেকদিন ধরেই রিলেশন আছে। অবশ্য শ্রীয়ের সাথে রিলেশনের ক্ষেত্রেও আনন্দের মায়ের ভূমিকা আছে। আসলে শ্রীয়ের ফুল নাম হলো শ্রীবালা, আবার আনন্দের মায়ের নামও ছিল শ্রীবালা। এই জন্যই মূলত আনন্দ শ্রীকে প্রপোজ করেছিল। যাই হোক, শ্রী আনন্দকে মেরিনের কেসটার ব্যাপারে বলে এবং ইনভেস্টিগেশনে তাকে হেল্প করার জন্য রিকোয়েস্ট করে। আনন্দ রাজি হয়। পরের দিন শ্রী আনন্দকে নিয়ে মেরিনের বাড়িতে যায়। মেরিনের বাবা মা এখনো বিশ্বাস করে মেরিন আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। শ্রী তাদের জিজ্ঞেস করে মেরিনের সাথে তাদের লাস্ট কথা কি হয়েছিল। মেরিনের মা জানায় মিসিং হওয়ার আগে মেরিন ফোন করে খাওয়া দাওয়া রান্নার খোঁজ নিয়েছিল। এছাড়া মেরিনও বন্ধুদের সাথে বাইরে খেতে গিয়েছিল, কারণ তার রেজাল্ট বেরিয়েছিল আর সে ভালো মার্কসও পেয়েছিল। আর এরকম হাসি খুশি সিচুয়েশনে থাকা একটা মেয়ে কয়েক ঘন্টা পরেই কেন আত্মহত্যা করবে? কথাগুলো বলেই মেরিনের মা কান্না শুরু করে। মেরিনের মায়ের কান্না দেখে নিজের মায়ের কথা মনে করে আনন্দের আবার প্যানিক শুরু হয়। তাই সে পাশের রুমে চলে যায়। এই রুমটা মেরিনের ছিল। সে রুমের ভেতরে মেরিনের অনেক ফটো দেখতে পায়। মেরিনের ড্রয়ার থেকে একটা ইনহেলার পায়। এছাড়া জানালা দিয়ে দেখতে পায় মেরিনদের বাড়ির পাশেই একটা লেক রয়েছে। তাই আনন্দ রুম থেকে বেরিয়ে এসে মেরিনের বাবা মাকে জিজ্ঞেস করে মেরিন সাঁতার জানতো কিনা আর তার অ্যাজমা ছিল কিনা। মেরিনের বাবা মা জানায় মেরিনের ছোটবেলা থেকেই শ্বাস প্রশ্বাসে সমস্যা ছিল, এই জন্য সে পানিকেও ভীষণ ভয় পেত। এটা শুনে আনন্দ মেরিনের পোস্টমর্টেম এবং এফআইআর রিপোর্ট দেখতে চায়। সেগুলো অ্যানালাইসিস করে আনন্দ কনফিডেন্টের সাথে জানায় মেরিনকে খুন করা হয়েছে। এক মুহূর্তে আনন্দ পুরো কেসটাকেই ঘুরিয়ে দেয়। মেরিনের বাড়ি থেকে ফিরে আসার পরে শ্রী এবং আইজ্যাক আনন্দকে জিজ্ঞেস করে সে কিভাবে শিওর হলো মেরিন আত্মহত্যা করেনি। আনন্দ জানায় শ্রী ছোটবেলা থেকেই পানিতে ভয় পেত। এছাড়া তার অ্যাজমাও ছিল, তাই সে আত্মহত্যার জন্য পানিতে ঝাঁপ দেওয়াকে বেছে নেবে। সাইকোলজিক্যালি এটা মানা কষ্টকর। এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মেরিনের লাশ প্রায় 12 ঘন্টা পানির ভেতরে ছিল, অথচ তার পেট থেকে মাত্র 150 ml পানি পাওয়া গেছে, যার একটাই কারণ হতে পারে প্রথমে তাকে হত্যা করা হয়েছে, এরপরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। তা না হলে তার পেটে ফুসফুসে আরো অনেক বেশি পানি পাওয়া যেত। তো আনন্দের কথাগুলো দুজনের কাছেই লজিক্যাল লাগে। তাই আনন্দ আর শ্রী মিলে কেসটার ইনভেস্টিগেশনে লেগে যায়। তারা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করে। এরই মধ্যে আবার আনন্দ পুলিশের চাকরির জন্য প্রাথমিকভাবেই টিকে যায় এবং তাকে ফিটনেস টেস্টে ডাকা হয়। ফিটনেস টেস্ট দিয়ে আসার পরে শ্রীর সাথে চার্চের ফাদারের কাছে মেরিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে যায়। ফাদার জানায় মেরিনের সাথে রনি নামের ছেলেটার রিলেশন ছিল। এটা সত্য। মেরিন নিজেই ওনাকে রনির ব্যাপারে বলেছিল। তাই এরপরে তারা রনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিডিয়া এবং সমাজ রনিকে এতটাই পচিয়ে ফেলেছিল আর মেরিনের মৃত্যুর জন্য এত বেশি দোষারোপ করেছিল যে রনি তাদের সাক্ষাৎকার দেবে না বলে নিজের ট্যাক্সি নিয়ে চলে যায়। এরপরও তারা মেরিনের কলেজের বন্ধু, দারোয়ান, ওয়ার্ডেন সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে। এরপরে শ্রী ইনভেস্টিগেশন অফিসারকেও জিজ্ঞাসাবাদ করে। শ্রী অফিসারকে জিজ্ঞেস করে তদন্তের রিপোর্টে বলা হয়েছিল মেরিন 1 নম্বর ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, অথচ কোর্টে যে রিপোর্ট সাবমিট করা হয়েছিল সেটাতে বলা হয়েছিল মেরিন 2 নম্বর ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। এরকম ভুল পুলিশের কেন হলো? অফিসার জানায় একজন উইটনেস মেরিনকে 1 নম্বর ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে দেখেছিল। তাছাড়া তার লাশ যে ঘাটে পাওয়া গিয়েছিল সেটা 1 নম্বর ব্রিজের কাছেই, তাই তারা 1 নম্বর ব্রিজের কথা প্রথমে উল্লেখ করেছিল। কিন্তু পরে লোকাল পুলিশ এবং জেলেরা জানায় লাশ যদি ঘাটে পাওয়া গিয়ে থাকে তবে সেটা 2 নম্বর ব্রিজের কাছ থেকে ভেসে এসেছে, কারণ 1 নম্বর ব্রিজের নিচে কয়েক ফুট কাদা রয়েছে। সেখান থেকে ঝাঁপ দিলে মেরিনের বডিটা
কাদার মধ্যেই আটকে থাকতো। তো এই থিওরিটাই তাদের কাছে যুক্তিযুক্ত লেগেছে। এই জন্য কোর্টে ফাইনাল চার্জশিটে তারা 2 নম্বর ব্রিজের কথা উল্লেখ করেছে। তড়িঘড়ি করে উত্তরটা দিয়েই অফিসার সেখান থেকে চলে যায়। তো এরপরে শ্রী তার ক্রাইম ফাইল প্রোগ্রামে মেরিনের কেসটা নিয়ে নিউজ করে দেয়। সেই সাথে জানায় পুলিশের তদন্ত ভুল, মেরিন তার হত্যার জাস্টিস পায়নি। ব্যাপারটাকে আরও যুক্তিযুক্ত করতে শ্রী আনন্দকেও ক্যামেরার সামনে নিয়ে আসে এবং তার ইনভেস্টিগেশনকে সবার সামনে তুলে ধরে। এবার পুলিশের তদন্তের ভুলগুলো এবং রিসেন্টলি রেকর্ড করা মেরিনের বাবা মায়ের সাক্ষাৎকার তুলে ধরে। আবার ব্রিজের কনফিউশনের ব্যাপারটাও উল্লেখ করে। সেই সাথে জানায় চার্চ থেকে কোর্ট স্টেশনে যাওয়ার পথে সিসি ক্যামেরায় মেরিনকে দেখা গিয়েছে। মৃত্যুর দিনে মেরিনের কাছে ব্যাগ ছিল এবং মোবাইল ছিল। তার গলায় সোনার চেইন, কানে দুল, হাতে আংটি, পায়ে স্যান্ডেল ছিল। কিন্তু পুলিশ এগুলোর কিছুই উদ্ধার করতে পারেনি। এটা যদি আত্মহত্যাই হয় তাহলে এই জিনিসগুলো কোথায় গেল? শ্রীর এই প্রতিবেদনের পরে মেরিনের কেসটা আবারও হাইপে উঠে যায়। মিডিয়া, টক শো, মেরিনের বাবা মা, আত্মীয়, বন্ধু বান্ধবদের অনশনের চাপে কোর্ট আবারও এই কেসটা রিইনভেস্টিগেশনের অর্ডার দেয়। এবার কেসটা হ্যান্ডেল করার দায়িত্ব দেওয়া হয় ডিওয়াইএসপি শঙ্কর দাসকে। শঙ্কর দাস যদিও একজন বিচক্ষণ অফিসার, কিন্তু সমস্যা হলো মেরিনকে যে খুন করা হয়েছে এই থিওরি তিনি মানতে চাইছিলেন না। তিনি পুলিশের রেপুটেশন বাঁচাতে এটাই প্রমাণ করতে চাইছিলেন যে মেরিন আত্মহত্যা করেছিল। যাই হোক, তদন্তের জন্য শঙ্কর ফরেন্সিক ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে জানতে পারে কেরালা পুলিশের নিয়োগপ্রাপ্তদের আজকে মেডিকেল চেক আপ হচ্ছে, আর চেক আপের জন্য আনন্দ এসেছে। শ্রীর ক্রাইম ফাইল প্রোগ্রামের কল্যাণে সবাই আনন্দকে চিনে গিয়েছিল। তো শঙ্কর গিয়ে আনন্দের সাথে দেখা করে এবং তার সাথে হ্যান্ডশেক করে অভিনন্দন জানায়। সে আনন্দকে তার বাবা মার ব্যাপারে জিজ্ঞেস করে। বাবার কথা তো আনন্দ স্বাভাবিকভাবেই বলে দেয় যে 1.5 বছর বয়সে তার বাবা মারা গেছেন। কিন্তু মায়ের কথা আসতে আনন্দের প্যানিক শুরু হয়, হাত কাঁপতে শুরু করে। শঙ্কর এই ব্যাপারটা ভালোভাবেই লক্ষ্য করছিল। এরপরে আনন্দ নিজের পাশে আবারও মাকে হ্যালুসিনেট করে, এমনকি সে মায়ের সাথে কথাও বলে এবং মা ভরসা দিলে সে মায়ের হাতও ধরে। তারপরে শঙ্করকে ফটাফট বলে, আমার মা 15 বছর আগে মারা গিয়েছেন, উনার নাম শ্রীবালা এবং উনি হেড কনস্টেবল ছিলেন। আনন্দের অদ্ভুত আচরণ দেখে শঙ্কর তার মেন্টাল কন্ডিশন বুঝে যায়। এই জন্য সে নিয়োগ বোর্ডের কাছে আনন্দের নামে লিখিত অভিযোগ জানিয়ে দেয়। আর মেন্টালি অসুস্থ কাউকে যেহেতু পুলিশের চাকরি দেওয়া হয় না, তাই আনন্দকে শেষ পর্যায়ে এসে আবারও রিজেক্ট করে দেওয়া হয়। আনন্দের চাকরি বাঁচাতে আইজ্যাক নিজেও গিয়ে শঙ্করের সাথে কথা বলে, কিন্তু শঙ্কর বলে আনন্দ যদি চাকরিতে ঢোকে আর যদি মধ্যবয়সী কোনো মহিলা ক্রিমিনাল তার সামনে এসে যায় তাহলে তো সে ওই মহিলার মাঝেও নিজের মাকে দেখতে পাবে, ফলে সে আর কোনো অ্যাকশনই নিতে পারবে না। তাই শঙ্কর বলে আনন্দ যেন নিজের চিকিৎসা করায় আর সুস্থ হয়ে পরের বছর আবারও অ্যাপ্লাই করে। সেই সাথে শঙ্কর এটাও বলে আনন্দ যেন মেরিনের কেসটা নিয়ে আর মাথা না ঘামায়। পুলিশ দ্রুতই কেসটা আত্মহত্যা দেখিয়ে আবারও ক্লোজ করে দেবে। আইজ্যাক এবার বুঝতে পারে আনন্দের ওপরে শঙ্কর জেলাসি থেকে এমনটা করেছে, কারণ সে আনন্দের এই কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন পছন্দ করছিল না। তো শঙ্কর যখন আইজ্যাকের সাথে কথা শেষ করে অফিস থেকে বের হচ্ছিল তখন বাইরে আনন্দ দাঁড়িয়েছিল। সে শঙ্করের কাছে এগিয়ে গিয়ে রিকোয়েস্ট করে বলে এই চাকরিটা তার একমাত্র স্বপ্ন। শঙ্কর আনন্দকে বলে আমি তোমার ওপরে রেগে নেই, নিজের ট্রিটমেন্ট করে সুস্থ হও, এরপরে চাকরি পাবে। এরপরে শঙ্কর আনন্দের ফোনে নিজের ফোন নম্বর তুলে দিয়ে বলে তোমার যদি হাসপাতাল বা কোনো সাইকিয়াট্রিস্টের নম্বর লাগে তাহলে আমাকে ফোন দিও। তারপরে চলে যাবার আগে শঙ্কর আনন্দকে খোঁচা দিয়ে বলে তোমার মাকে আমার সালাম জানিও। আনন্দ খুব মর্মাহত হয়। সে বুঝতে পারে তার পুলিশ হবার স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। যাই হোক, বাড়ি ফিরে আনন্দ খুব আপসেট হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল। তখন সে আবারও মাকে হ্যালুসিনেট করে। মা তাকে অনুপ্রেরণা দেয় এবং পরামর্শ দেয় সে যদি নিজের যোগ্যতাকে প্রমাণ করতে চায় তবে যেন মেরিনের কেসটাকে সলভ করে। আনন্দ জেদ ধরে বসে, এবার সে কেসটাকে সলভ করবেই। এদিকে শঙ্কর কমিশনারকে জানায় তারা 90% শিওর যে মেরিন আত্মহত্যাই করেছিল, কিন্তু কমিশনার বাকি 10%-এর চান্স ফেলে দিতে চাইছিল না। কমিশনার শঙ্করকে পরামর্শ দিয়ে বলে সে যেন ইগোনা দেখিয়ে আনন্দের কাছ থেকে ইনভেস্টিগেশনের ব্যাপারে হেল্প নেয়, কারণ আনন্দের ইনভেস্টিগেশন ডিটেলস কমিশনারের কাছেও লজিক্যাল লেগেছিল। শঙ্কর একটু আপসেট হলেও কমিশনারের অর্ডার ফলো করতে সে এবার আনন্দের সাথে দেখা করে। আনন্দ আবার তখন ডিসিআরবি অফিসে আইজ্যাকের কাছে কেসের কিছু ডিটেলস নিতে গিয়েছিল। শঙ্কর সেখানেই চলে যায় আর আনন্দকে বলে সে যদি এই কেসের ইনভেস্টিগেশন করতে চায় তবে যেন আরটিআই কমিশনে একটা লেটার পাঠায়। শঙ্কর তাদের বলে রাখবে আনন্দের যা ডিটেলস প্রয়োজন তারা দিয়ে দেবে। সেই সাথে শঙ্কর অ্যালার্ট করে দিয়ে বলে কেসের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আর মাত্র 10 দিন বাকি আছে, তাই তাদের দ্রুত তদন্ত শেষ করতে হবে। তো এরপরে আনন্দ আর শঙ্কর দুজনেই নিজেদের স্টাইলে তদন্ত করতে শুরু করে। বিভিন্ন জায়গায় সিসি ফুটেজ চেক করে দেখা যায়
মৃত্যুর দিনে মেরিন চার্চে গিয়েছিল। সে চার্চ থেকে বেরিয়েছিল 5:32 মিনিটে। এরপরে 5:55 মিনিটে মেরিন কোর্ট স্টেশনে পৌঁছায়। পুলিশের আগের তদন্ত রিপোর্ট অনুযায়ী মেরিনকে কেউ একজন 6টা থেকে 6:10 ভেতরে ব্রিজের ওপরে দেখেছিল। এখানে সমস্যা হলো সন্ধ্যার এত জ্যামের মাঝেও মেরিন মাত্র 5 বা 10 মিনিটের ভেতরে ব্রিজে পৌঁছালো কিভাবে। এবার আনন্দ আর শঙ্কর দুজনেই ফুটেজে ভালো মতো খেয়াল করে দেখে মার্কেটের ভেতর থেকে বের হওয়ার সময়ে মেরিন তার ব্যাগের চেইন আটকাচ্ছে। এটা দেখে তারা ধারণা করে মেরিন হয়তো মার্কেটের কোনো দোকান থেকে কিছু একটা কিনেছিল। তাই দুজনে আলাদাভাবে মার্কেটে বিভিন্ন দোকানে জিজ্ঞাসাবাদ করতে যায়। আনন্দ একটা গিফট কর্নারে গিয়ে জানতে পারে ওই দিন মেরিন এখান থেকে একটা মাদার মেরি শোপিস কিনেছিল। দোকানদার তাকে শোপিসের ফটো দেখিয়ে বলে এটা নাকি মেরিন কারো জন্মদিনে গিফট দিতে চাইছিল। এটা জানার পরে আনন্দ আরও শিওর হয়ে যায় মেরিন আত্মহত্যা করেনি। আত্মহত্যার প্ল্যান থাকলে সে কারো জন্য গিফট কিনত না। কিন্তু কার জন্মদিন ছিল বা মেরিন কার জন্য গিফট কিনেছিল এটা আনন্দ বুঝতে পারছিল না। তাই সে মেরিনের বিভিন্ন বন্ধুর কাছে ফোন দিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সবশেষে সে মেরিনের এক বান্ধবী হানা পালের খোঁজ পায়। কিন্তু আনন্দ হানার সাথে যোগাযোগ করার আগেই শঙ্কর হানার বাড়িতে পৌঁছে যায়। হানার বাবা শঙ্করকে আলাদা করে ডেকে জানায় হানার মানসিক অবস্থা ঠিক নেই। তার ভাইয়ের মৃত্যুতে সে অনেক শক পেয়েছিল। এরপরে সে অতিমাত্রায় অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ খাওয়া শুরু করে। সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় হানাকে 8 মাস আগে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। সেই সময়ে মেরিনি হানাকে এই পরিস্থিতি থেকে রিকভার হতে হেল্প করেছিল। পরে অবশ্য জানা গিয়েছিল হানা আসলে ওই ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। তো মেরিন যেদিন মারা যায় সেদিন মেরিন হানাকে ফোন করেছিল। আর হানা যে ঔষধ খেত মেরিন তাকে সেই ঔষধের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। পাশাপাশি এটাও জিজ্ঞেস করেছিল এই ঔষধ সবার জন্য অ্যাভেলেবল কিনা, মানে প্রেসক্রিপশন বাদেও এই ঔষধ কেনা যাবে কিনা। হানার বাবার কাছে এগুলো শোনার পরে শঙ্কর আরও শিওর হয়ে যায় মেরিন অবশ্যই আত্মহত্যা করার প্ল্যান করেছিল। আর এই জন্যই সে হানার কাছে এই ঔষধের ব্যাপারে জানতে চেয়েছিল। আর শেষে হয়তো ঔষধ না পেয়ে সে ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এরপরে শঙ্কর হানাকে আর জিজ্ঞাসাবাদ না করে চলে যায়। শঙ্কর বের হতেই হানার বাবার কাছে আনন্দের ফোন আসে। আনন্দ মেরিনের ব্যাপারে কথা বলতে চাইলে হানার বাবা ফোনটা কেটে দেয়। এরপরে অনেক চেষ্টা করেও আনন্দ আর হানার সাথে যোগাযোগ করতে পারে না। তাই আনন্দ এবার স্ত্রীকে নিয়ে মর্গের সহকারীর কাছে যায়। এই লোকটা মেরিনের পোস্টমর্টমের সময় উপস্থিত ছিল। তার কাছ থেকে জানা যায় মেরিনের লাশটা মাত্র 4-5 ঘন্টার জন্য পানির ভেতরে ছিল। তার শরীরে মাছের কামড় বা ব্যাকটেরিয়ার প্রভাবও ছিল না। যদিও তাকে রেপ করার কোনো আলামত পাওয়া যায়নি, তবে তার কানের অর্ধেক দুল ভাঙা ছিল। আঙ্গুলে টেনে নিয়ে যাওয়ার জন্য ক্ষত ছিল। কনুই এবং ঘাড়ের কাছেও একটু ক্ষত ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তাকে জোর করে টেনে হিস্ট্রে নিয়ে যাবার চেষ্টা করেছে। মর্গের সহকারীর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার পরে আনন্দ আইজ্যাককে নিয়ে সেই লোকটার কাছে যায় যে মেরিনের লাশটা পানির ভেতর থেকে উপরে তুলেছিল। তাকে একটু চাপাচাপি করতেই সে স্বীকার করে মেরিনের আঙ্গুলের আংটিটা সেই চুরি করে নিয়েছিল। আনন্দ তাকে জিজ্ঞেস করে আংটিটা আঙ্গুল থেকে বের করার সময়ে আঙ্গুল ফোলা ছিল কিনা। লোকটা জানায় মেরিনের আঙ্গুল স্বাভাবিকই ছিল। এটা শোনার পরে আনন্দ আইজ্যাককে বলে মেরিনকে প্রথমে খুন করে তারপরে পানিতে ফেলা হয়েছিল। আর মর্গের সহকারীর কথাই সত্যি, মেরিন জাস্ট 4-5 ঘন্টার জন্যই পানিতে ছিল। সে যদি আগের দিন সন্ধ্যা 6টায় পানিতে ঝাঁপ দিত তাহলে লাশ উদ্ধার হবার সময়ে তার শরীর ফুলে যেত। তখন এই লোকটা এত ইজিলি মেরিনের আঙ্গুল থেকে আংটি বের করতে পারত না। যাই হোক, বাড়ি ফিরে আনন্দ কেসটা নিয়ে ভাবছিল। তখন সে নিজের মাকে হ্যালোসিনেট করে। আনন্দের মা তাকে বলছিল পুলিশ মেরিনের মোবাইলটা এখনো কেন উদ্ধার করতে পারেনি। এই ডিজিটাল যুগে মোবাইল খুঁজে বের করা তো কঠিন কিছু না। আনন্দ এই ব্যাপারটার দিকে এতদিন ফোকাসই করেনি। তার হঠাৎ মনে হয় মোবাইলটা পাওয়া গেলে হয়তো সেখান থেকে খুনি পর্যন্ত পৌঁছানো যাবে। তাই সে মোবাইলটা ট্র্যাক করার জন্য তার এক বন্ধু লালুকে ফোন করে। লালু বলে ফোন ট্র্যাক করার জন্য এই ফোনের IMEI নম্বর অথবা ফোনের বক্সটা লাগবে। কিন্তু আনন্দ মেরিনের ফোনের বক্স বা IMEI নম্বর খুঁজে পায় না। তখন লালু আরেকটা মেথডের কথা বলে, যদি মেরিন কোনো সরকারি ওয়েবসাইটে লগ ইন করে থাকে তাহলে লগ ইনের এক্স্যাক্ট ডেট এবং সময় যদি জানা যায় তাহলে ওয়েবসাইটের ডেটাবেস থেকে সেই ডেটা কালেক্ট করে সেখান থেকে ফোনের ডিটেলস পাওয়া যাবে। তো আনন্দ জানায় মে মাসের 26 তারিখে
দুপুর 1টা থেকে 2টোর ভেতরে মেরিন নিজের রেজাল্ট চেক করার জন্য এমজি ইউনিভার্সিটির ওয়েবসাইটে লগ ইন করেছিল। এটুকু শোনার পরে লালু নিজের কাজে লেগে যায়। এরপরে সে আনন্দকে ফোন করে জানায় মেরিনের ফোন দুপুর 2টা 15 পর্যন্ত খোলা ছিল, এরপরে ফোনটা অফ হয়ে যায়। এরপরে টানা 5 মাস ফোনটা অফ ছিল, কিন্তু গত মাসে তামিলনাড়ুর নাগেরকোয়েল নামক জায়গায় ফোনটা অন করা হয়েছে। মোবাইলে একটা নতুন সিম কার্ড ইউজ করা হচ্ছে। লালু আনন্দকে সিমের ডিটেলস আর ফোনের লোকেশন পাঠিয়ে দেয়। আনন্দের ব্যাকআপের জন্য আইজ্যাক ডিওয়াইএসপি শঙ্করকে ফোন করে, কিন্তু শঙ্কর তাকে হেল্প করতে পারবে না বলে ফোন কেটে দেয়। এ সময় শঙ্করের পাশে একজন কনস্টেবল বসেছিল। সে শঙ্করকে বলে তার আনন্দের প্রতি এতটা নির্দয় হওয়া ঠিক হচ্ছে না। শঙ্কর বলে আনন্দ পুলিশের চাকরির জন্য ফিট না, তার মেন্টাল কন্ডিশন যথেষ্ট খারাপ। কনস্টেবল বলে আনন্দের এই অবস্থা তাদের পুলিশ ডিপার্টমেন্টের কারণেই হয়েছে। 15 বছর আগে ক্রিসমাস পার্টিতে একটা মেয়েকে রেপ করা হয়, এরপরে মেয়েটি কোমায় চলে যায়। ধর্ষকদের পুলিশ গ্রেফতার করে ঠিকই, কিন্তু পুলিশের ভেতরেই কেউ ধর্ষকদের হেল্প করার জন্য আসল চার্জশিটটা বদলে ফেলে, ফলে কোর্ট থেকে ধর্ষকেরা জামিন পেয়ে যায়। আনন্দের মা শ্রীবালা এ সময় থানার হেড কনস্টেবল ছিল। সে মেয়েটিকে জাস্টিস দেবার জন্য আসল চার্জশিটের একটা কপি সরিয়ে রেখেছিল। এই কপিটা সে আদালতে সাবমিট করতে চাইছিল, কিন্তু সাবমিট করার আগের রাতে কয়েকজন লোক আনন্দের বাড়িতে ঢোকে আর আনন্দের সামনেই তার মাকে নৃশংসভাবে হত্যা করা হয়। মূলত এত বড় শকের কারণেই আনন্দের মেন্টাল কন্ডিশন এরকম হয়ে গেছে। যাই হোক, শঙ্কর আনন্দকে কোনো ব্যাকআপ না দিলেও আইজ্যাক একজন সাসপেন্ডেড অফিসারকে আনন্দের জন্য তামিলনাড়ুতে পাঠায়। তো ফোনের লোকেশন অনুযায়ী তারা একটা বাজারে যায়। সেখানে গিয়ে ফোনে থাকা সিম কার্ডে ফোন করতেই একজন মোটাসোটা লোক ফোন রিসিভ করে। তখন বুঝে যায় এই লোকটাই মেরিনের ফোন ইউজ করছে। লোকটাকে ধরলে জানা যায় সে একটা দোকান থেকে ফোনটা কিনেছে। ফোনটা নিয়ে সেই দোকানে দেখানোর পরে দোকানের কর্মচারী জানায় অ্যান্টনি নামের একজন তাদের দোকানে ফোনটা বিক্রি করেছিল, আর অ্যান্টনি আনন্দের স্টেটেই থাকে। এরপরে অ্যান্টনিকে ট্র্যাক করে তারা একটা ইউনিভার্সিটিতে আসে এবং সেখানেই অ্যান্টনিকে পেয়ে যায়। অ্যান্টনির বিভিন্ন রকম ধান্দা ছিল। সে কলেজ ভার্সিটিতে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট বানিয়ে দেওয়া সহ বিভিন্ন কাজ করে দিয়ে কমিশন নিত। এক কথা সে দালালি করতো আর কি। তো অ্যান্টনিকে মেরিনের ফটো দেখাতেই সে ঘাবড়ে যায় আর তাদের ধাক্কা দিয়ে পালাতে শুরু করে। এরপরে বেশ কিছুক্ষণ ধাওয়া করার পরে তারা অ্যান্টনিকে ধরে ফেলে। এই সময় সেখানে ফোর্স নিয়ে শঙ্করও পৌঁছে যায়। সে অ্যান্টনিকে জিপে তুলে নিয়ে বুড়োতে চলে যায়, তবে সাথে করে সে আনন্দকেও নিয়ে আসে। আনন্দের মায়ের ঘটনা শোনার পরে শঙ্কর এবার আনন্দের প্রতি কিছুটা নম্র হয়েছে। গাড়িতে আসার সময় শঙ্কর আনন্দকে বলে তুমি তো তবু তোমার মাকে দেখতে পাও, কিন্তু আমি আমার মাকে কখনো দেখিনি। মানুষ বলে ছেলেরা তাদের বাবার ব্রেন পায়, কিন্তু তুমি তোমার মায়ের ব্রেন পেয়েছ। যাই হোক, বুড়োতে এনে শঙ্কর অ্যান্টনিকে জিজ্ঞাসাবাদ করতেই সে স্বীকার করে নেয় সেই মেরিনকে হত্যা করেছে। মেরিন তার সাথে প্রেমের নাটক করে তাকে ধোঁকা দিয়েছিল, তাই প্রতিশোধ নিতেই অ্যান্টনি মেরিনকে খুন করেছে। অ্যান্টনির স্বীকারোক্তি পাওয়ার পরে শঙ্কর আনন্দকে ফোন করে ব্যাপারটা বলে এবং তাকে অভিনন্দন জানায়। এই সময় আনন্দের পাশে শ্রীও দাঁড়িয়েছিল। সে নিউজটা শুনে তখনই সেটা চ্যানেলে পাবলিশ করতে চাইছিল, কিন্তু আনন্দ তাকে বারণ করে। অ্যান্টনি মেরিনকে খুন করেছে এটা আনন্দের বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্যে যদি রিলেশন থেকেই থাকে তাহলে কেউ সেটা জানলো না কেন? আর অ্যান্টনির সাথে যদি মেরিনের রিলেশন থাকেও তাহলে একই সময় রনির সাথে মেরিন কিভাবে রিলেশন চালাচ্ছিল? ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আনন্দ রনিকে ফোন করে, কিন্তু রনির নম্বর বন্ধ থাকায় সে এবার রনির বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে রনির মা গ্রেস জন মারা গিয়েছে, তার শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে। অবশ্য গ্রেস রনির আসল মা না, তিনি রনিকে দত্তক নিয়ে নিজের ছেলের মতোই লালন পালন করেছিলেন। যাই হোক, এই পরিস্থিতিতেও আনন্দ রনির বাড়িতে ঢোকে তাকে অ্যান্টনির ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। তখনই সে ঘরের ভেতরে মাদার ম্যারির শোপিসটা দেখতে পায়, যেটা মেরিন মৃত্যুর দিনে দোকান থেকে কিনেছিল। দোকানদার আনন্দকে এক্স্যাক্টলি এই শোপিসটাই দেখিয়েছিল। এরপরে আনন্দের খেয়াল হয় বাড়িতে ঢোকার সময়ে সে রনির পালিত মা গ্রেসের শোক ব্যানারে তার জন্ম তারিখ দেখেছে। গ্রেসের জন্ম তারিখ মে মাসের 26 তারিখ, অর্থাৎ মেরিন সেদিন গ্রেসের জন্যই মাদার মেরির শোপিসটা কিনেছিল। আর শোপিসটা যেহেতু এই বাড়িতেই আছে, তার মানে মৃত্যুর পূর্বে মেরিন এই বাড়িতে এসেছিল। আনন্দ এবার রনির কাছে গিয়ে জিজ্ঞেস করে তার মায়ের জন্মদিনের দিনই মেরিন নিখোঁজ হয়েছিল, তো জন্মদিনে মেরিন এখানে এসেছিল কিনা।
রনি বলে জন্মদিনের আগের দিন তার মেরিনের সাথে ঝগড়া হয়েছিল, তাই সে রাগ করে মায়ের জন্মদিনে আসেনি। রনির মুখে মিথ্যা শোনার পরে আনন্দ বুঝে যায় এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আনন্দ এবার রুমে রাখা রনির মায়ের ফোনটা থেকে সেই ফোনের নম্বর কালেক্ট করে লালুকে দেয় আর জিজ্ঞেস করে মে মাসের ২৬ তারিখে এই ফোন থেকে কোনো কল বা মেসেজ আদান প্রদান হয়েছে কিনা। লালু ডিটেলস বের করে জানায় এই ফোন থেকে ওই দিন ৪ জনের সাথে কথা বলা হয়েছে, যার মধ্যে একজন হলো মেরিনের বান্ধবী হানা পল। হানার কথা শুনে আনন্দ চমকে ওঠে, তাই সে এবার হানার ফোন নম্বর কালেক্ট করে তাকে সরাসরি ফোন করে। সে হানাকে জিজ্ঞেস করে মিসিং এর দিনের সন্ধ্যায় মেরিন তাকে ফোন করেছিল কিনা। হানা জানায় মেরিন তাকে ফোন করে রিসপেরিডন নামের একটা ঔষধের ব্যাপারে জানতে চেয়েছিল। আনন্দ ঔষধের নামটা গুগলে সার্চ করে সেটার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখে। রিসপেরিডনের প্যাকেটের ফটো দেখে আনন্দের মনে পড়ে যেদিন সে আর শ্রী রনির সাথে কেসের ব্যাপারে কথা বলার জন্য গিয়েছিল, সেদিন সে রনির গাড়ির ভেতরে এই ঔষধের প্যাকেট দেখেছিল। আনন্দ বুঝতে পারে এখানে বড়সড় কোনো চক্রান্ত আছে। সে দ্রুত শঙ্করের সাথে দেখা করে তাকে অ্যান্টনির কেস ফাইল কোর্টে জমা দিতে নিষেধ করে আর রনির পালিত মা গ্রেসের লাশটা পোস্টমর্টেম করানোর জন্য রিকোয়েস্ট করে। শঙ্কর এবার আনন্দকে আন্ডার এস্টিমেট না করে তার কথা মেনে নেয়। গ্রেসের লাশ কবরে নামানোর ঠিক আগ মুহূর্তে সে চলে আসে এবং লাশটা পোস্টমর্টেমে পাঠিয়ে দেয়। এরপরে রনির ঘরে তল্লাশি নেওয়া হয়। আনন্দ রনির গাড়িতে তল্লাশি করে, তবে গাড়িতে ট্যাবলেট পাওয়া না গেলেও রনির ঘর থেকে রিসপেরিডন ট্যাবলেট পাওয়া যায়। এরপরে রনিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। এবার শঙ্কর জিজ্ঞাসাবাদের সময় আনন্দকেও নিজের সাথে রাখে এবং আনন্দকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব দেয়। আনন্দ সরাসরি রনিকে জিজ্ঞেস করে সে মেরিন এবং নিজের পালিত মাকে হত্যা করলো কেন। রনি হত্যার কথা অস্বীকার করলে আনন্দ তার সামনে মাদার মেরির শোপিসটা বের করে রাখে এবং বলে মেরিন গ্রেসের জন্মদিনে গিফট দেবার জন্য এই শোপিসটা নিয়ে রনিদের বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে রুমে ঢুকে সে রিসপেরিডন ট্যাবলেট দেখতে পায়। মেরিন এই ট্যাবলেট আগে থেকেই চিনত, কারণ তার বান্ধবী হানা এই ট্যাবলেট খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিল। এটা এক ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটার ওভারডোজের কারণে মানুষের শরীরে নানান পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, এমনকি মানুষ মারাও যায়। তো রিসপেরিডন ট্যাবলেট দেখার পরে মেরিন হানাকে ফোন দিয়ে এটার ব্যাপারে বিস্তারিত জিজ্ঞেস করে। যেহেতু মেরিনের ফোনে চার্জ ছিল না, তাই সে গ্রেসের ফোন ইউজ করে হানাকে কল করেছিল। শুধু তাই না, আনন্দ রনির গাড়িতে তল্লাশি করার সময়ে গাড়ির ডিকির ভেতর থেকে মেরিনের কানের ভাঙা দুলের অর্ধেক অংশ খুঁজে পেয়েছে। সেটাও সে রনিকে দেখায়, ফলে এটা শতভাগ নিশ্চিত মিসিং এর দিনে মেরিন রনির বাড়িতে গিয়েছিল। তাছাড়া গ্রেসের পোস্টমর্টেম করে অলরেডি জানা গিয়েছে তার উপরে রিসপেরিডনের ওভারডোজের প্রভাব রয়েছে। সব প্রমাণ বিপক্ষে চলে যাওয়ায় রনি এবার নিজের দোষ স্বীকার করে এবং সেদিনের ঘটনা খুলে বলে। সেদিন মেরিন যখন বাড়িতে আসে তখন রনি বাড়িতে ছিল না, আর রনির মা গ্রেস বাথরুমে গোসল করছিল। রনির মা বহু বছর যাবৎ অসুস্থ, তিনি কানেও কম শুনতেন। তো মেরিন মাদার মেরির শোপিসটা ডেস্কে রাখার সময়ে রিসপেরিডনের প্যাকেট দেখে ফেলে। এরপরে গুগলে সার্চ করে এবং হানাকে ফোন করে এটার ব্যাপারে সব জেনে যায়। একটু পরে যখন রনি বাড়ি ফেরে তখন মেরিন তাকে জিজ্ঞেস করে এই ওষুধগুলো কিসের। রনি জানায় এগুলো কানের শ্রবণ শক্তি বাড়ানোর ওষুধ। এতে মেরিনের সন্দেহ আরো বেড়ে যায়। সে বলে একজন ৬৫ বছরের মানুষকে হাই ডোজের অ্যান্টিসাইকোটিক দেওয়ার ফলে তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং সে মারাও যেতে পারে। তাই যে ডাক্তার এই ঔষধ প্রেসক্রাইব করেছে তার বিরুদ্ধে থানায় কেস করা উচিত। মেরিন এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে উঠেছিল, তাই রনি তাকে পাশের ঘরে টেনে নিয়ে যায় এবং বলে সে ইচ্ছাকৃতভাবে এই ঔষধ তার মাকে খাওয়াচ্ছে যাতে সে তাড়াতাড়ি মরে যায়। এমনিতে তো গ্রেস তার আপন মা না, তাকে দত্তক নিয়ে পেলেপুষে মানুষ করেছে। তাই গ্রেস যে রনির নামে সব সম্পত্তি ট্রান্সফার করবে তার কোনো গ্যারান্টি নেই। যদি গ্রেসের কিছু হয়ে যায় তাহলে গ্রেসের আত্মীয় স্বজনেরা রনিকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। এই জন্য রনি গ্রেসের সব সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করে নেওয়ার ব্যবস্থা করেছে। আর এই কাজটা হয়ে যাওয়ার পরে এখন সে গ্রেসের মরার অপেক্ষা করছে, যাতে তার মরার পরে সব সম্পত্তি রনি ভোগ দখল করতে পারে। রনির মুখে কথাগুলো শোনার পরে মেরিন খুব ক্ষেপে যায়। সে রনির বিরুদ্ধে থানায় কেস করার কথা বলে এবং চিল্লাতে শুরু করে। তাই রনি বাধ্য হয়ে মেরিনের মুখ চেপে ধরে। কিছুক্ষণ মুখ চেপে ধরে রাখায় মেরিনের অ্যাজমার অ্যাটাক শুরু হয় এবং সে সেন্সলেস হয়ে যায়। তখন রনি তাকে মেঝেতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মেরিনকে ফেলে দেওয়ার সময়ে তার গলার সোনার চেনটা রনির হাতে চলে আসে। এই সময় গ্রেসের জন্মদিনের জন্য গেস্টরা চলে এসেছিল, তাই রনি মেরিনকে পাশের স্টোর রুমে লুকিয়ে রাখে
জন্মদিনের পার্টি শেষ হবার পরে রনি মেরিনের কাছে যায় এবং দেখে সে মারা গেছে। তাই মেরিনের লাশটা সে ব্রিজের উপরে নিয়ে গিয়ে ফেলে দেয়। রনির স্বীকারোক্তি এবং তার বিরুদ্ধে অনেকগুলো এভিডেন্স থাকায় শঙ্কর নিশ্চিন্ত হয়ে গিয়েছিল খুনটা রনি করেছে, কিন্তু সে এটা বুঝতে পারছিল না অ্যান্টনি কেন নিজের উপরে মিথ্যা দোষ চাপালো, সে কাকে বাঁচাতে চাইছে। তখন আনন্দ জানায় সে রনির ফোনের কল রেকর্ডস চেক করে দেখেছে, তার এবং অ্যান্টনির মাঝে কোনো যোগাযোগ নেই। তবে ঘটনার দিনে একটা নম্বর থেকে রনির কাছে ফোন এসেছিল, সেই নম্বরটা থেকে আবার অ্যান্টনিকেও ফোন করা হয়েছিল। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এটা রিকভার করা কোনো ফোনের নম্বর, এটা মূলত হারানো বা ক্রাইম করা ফোন। এই ফোনগুলো পুলিশ উদ্ধার করে থানার রেকর্ড রুমে রেখে দেয়। তো এরপরে পুলিশ জানতে পারে এই ফোনটা সেন্ট্রাল থানার রেকর্ড রুমে ছিল। তাই তারা সেন্ট্রাল থানার দায়িত্বে থাকা বেনি আব্রাহামকে ডেকে আনে। এই বেনি আব্রাহামই কিন্তু মেরিনের মিসিং কেসটার এফআইআর লিখেছিল। যাই হোক, শঙ্কর রেকর্ডস রুম থেকে সেই ফোনটাও উদ্ধার করে। এরপরে শঙ্কর বেনিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে বেনি জানায় রেকর্ড রুমে তো সবারই অ্যাক্সেস আছে, তাই কে এই কাজটা করেছে সেটা ধরা মুশকিল। এই সময় আনন্দ ফোনটা নিয়ে পাশের রুমে গিয়ে সেটার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নম্বরগুলো চেক করছিল, কিন্তু ফোনটাতে নেট ছিল না। এই জন্য আনন্দ নিজের ফোনের হটস্পট অন করে সেই ফোনটার ওয়াইফাই অপশন অন করে, আর ওয়াইফাই অন করতেই বেনি আব্রাহামের ফোনের সাথে সেই ফোনটা কানেক্ট হয়ে যায়। আনন্দ ছুটে এসে বেনিকে জিজ্ঞেস করে তার ফোনের হটস্পট অন আছে কিনা। বেনি ফোন করে দেখে তার ফোনের হটস্পট সত্যিই অন আছে, আর এতেই তারা বুঝে যায় পুলিশের মধ্যে থাকা আসল কালপ্রিট এই বেনি আব্রাহামই, সেই রনিকে মেরিনের হত্যায় সাহায্য করেছে। ধরা পড়ে যাবার পরে বেনি এবার স্বীকার করে মেরিনের বাবা মা মিসিং কমপ্লেন লেখাতে আসার পরে সে এসআইকে কমপ্লেন লিখতে বলে যখন বের হচ্ছিল তখন তার কাছে রনির ফোন আসে। রনি জানায় সে ঝামেলায় ফেসে গিয়েছে। এটা শুনে বেনি ফোন কেটে দেয়। তারপরে রেকর্ড রুম থেকে একটা ফোন এবং সিম বের করে সেটা দিয়ে রনিকে আবারও ফোন করে এবং তার কাছে বিস্তারিত শুনে নেয়। এরপরে সে রনির বাড়িতে যায় এবং মেরিনকে দেখে। মেরিনকে দেখে বেনি চমকে ওঠে এবং বলে একটু আগে এই মেয়ের বাবা মাই থানায় এসে মিসিং রিপোর্ট লিখিয়ে গিয়েছে। এরপরে বেনি মেরিনের পালস চেক করে দেখে সে এখনো বেঁচে আছে। এবার তারা আরো বেশি বেকায়দায় পড়ে যায়, কারণ মেরিন বেঁচে গেলে সে অবশ্যই তাদের চক্রান্ত ফাঁস করে দেবে। তাই তারা মেরিনকে লেকের ভেতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেনি রনিকে এই জন্যই সাহায্য করছিল, কারণ তারও এখানে স্বার্থ আছে। গ্রেসের সম্পত্তির মূল্য প্রায় 40 কোটি টাকা। রনিকে বেনি রিসপেরিডন ট্যাবলেট এনে দিয়েছিল যাতে গ্রেসকে সে মেরে ফেলে। বিনিময়ে রনির সম্পত্তি পাওয়ার পরে 20% বেনিকে দেওয়ার ডিল ছিল। তো আজকের ঘটনাকে ব্যাকআপ দেওয়ার জন্য বেনি রনির সাথে ডিল করে তাকে সম্পত্তি পাওয়ার পরে 20% না বরং 50% দেওয়া লাগবে। বাধ্য হয়ে রনি মেনে নেয়। তখন বেনি অ্যান্টনিকে সাহায্যের জন্য ডাকে। এরপরে তিনজন মিলে মেরিনের লাশটা ঘাটে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। এরপরে বেনি ঘটনাকে আত্মহত্যায় রূপ দেওয়ার জন্য রনিকে গ্রেপ্তার দেখায়, আবার সেই পরে রনিকে রিলিজের ব্যবস্থা করে দেয়। তো এই ছিল তাদের পুরো চক্রান্ত, যেটা আনন্দের দৃঢ়তার জন্য অবশেষে উদ্ঘাটন করা সম্ভব হলো। যাই হোক, কেস সলভের পরে কমিশনার এসে শঙ্কর এবং আনন্দকে অভিনন্দন জানায়। পাশাপাশি আনন্দকে পুলিশের চাকরিতে জয়েন করানোর জন্য সুপারিশের ব্যবস্থা করে। কিন্তু আনন্দ নিজেই জানায় পুলিশের চাকরির জন্য সে মেন্টালি ফিট না। পুলিশের চাকরি পাবার আগে তার নিজের মাকে ভুলতে হবে, কিন্তু সে কখনই নিজের মাকে ভুলতে চায় না। সে চায় হ্যালুসিনেশন হয়ে ছায়ার মতো মা সবসময় তার পাশে থাকুক। এই জন্য সে পুলিশের চাকরির স্বপ্নকে জলাঞ্জলি দেয়। তবে কেসটা সলভ করায় আনন্দের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। মেরিনের বাবা মা তাকে কৃতজ্ঞতা জানায়, এমনকি যে শঙ্কর তাকে একসময় তাচ্ছিল্য করেছিল সেও আনন্দ এবং তার মাকে স্যালুট জানায়। এই প্রাপ্তি নিয়ে আনন্দ কল্পনায় মায়ের হাসি মুখের দিকে তৃপ্তি ভরে তাকিয়ে থাকে। আর সেই সাথে এই সিনেমার গল্পটাও শেষ হয়ে যায়। দর্শক, টুইস্টে ভরপুর এই ক্রাইম থ্রিলার সিনেমাটি আপনাদের কেমন লেগেছে? এরকম আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।